হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি ভীষণ ভালো আছেন, আর আমিও কিন্তু খুব 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 ভালো আছি। তো যাই হোক, এখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, আর সকালবেলার ব্লগগুলো খুব একটা দেওয়া হয় না, মানে বিশেষ করে রান্নার ভিডিওগুলো তো দেওয়াই হয় না, কারণ এখন রান্না করতে করতে খুব যেমন তাড়াহুড়ো লেগে যায়, আমাদের 12টা প্রায় বাজিয়ে যায়। আর এদিকে দেখো পাপা আমার সাথে কি দুষ্টুমি না শুরু করে দিয়েছে রান্না করতে করতে। তো যাই হোক, আমি এদিকে আলু ছুলে দিচ্ছিলাম, আর আজকে কিন্তু আমি রান্না করছিলাম না, আজকে রান্না করছিল আমার মা, মানে শাশুড়ি মা। তো মাকে একটুখানি হাতে হাতে করে দিচ্ছিলাম। আর সকালবেলা সত্যি কথা বলতে আমি ওকে নিয়ে পারি না রান্না করতে, আর মা তো ওকে ধরতেই পারে না। তো যার জন্য ওকে আমি দেখিয়ে আর কিছুটা হেল্প করে দিই মাকে। তো যাই হোক, ঠান্ডার দিনে কিন্তু এই রান্না বান্না করতেও কিন্তু বেশ ভালোই লাগে, বসে বসে রান্না করাটা। তবে উনুনে রান্না করলে পরে কিন্তু বেশি ভালো লাগে, তাই না? তবে আমাদের যেহেতু উনুনেই গ্যাস আছে, তো আমরা গ্যাসেই রান্না করছি। তবে এই সিজনটা যখন উনুনে রান্না করা হয় তখন কিন্তু মনে হয় না যে উনুন থেকে উঠি বা উনুনের পাড়ে বসেই থাকি, এরকমটা ফিল হয়। তো যাই হোক, এইদিকে কিন্তু মাছ ভাজা বসিয়ে দিয়েছে, আর আজকে আমাদের হবে হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো এইদিকে এখন নতুন আলুও নিয়ে এসেছে, আর নতুন আলু খেতে কিন্তু আমার দুর্দান্ত লাগে। আর তার সাথে আলু আমি কিছু সিদ্ধ করে নিয়েছিলাম সকালবেলা খাওয়ার জন্য। তো যাই হোক, আর তারপর আমি পাপাকে নিয়ে চলে এসেছিলাম একটু বাইরে। আর এইখানে দেখো আমাদের মানে পাড়ায় এই যে ছোট ছোট কুকুরের বাচ্চা হয়েছে, তো সেগুলো দেখার জন্য কিন্তু পাপা দৌড়ে এসেছে, মানে ওদের সঙ্গে খেলা করবে, ওদেরকে দেখবে বিশেষ করে। তো যার জন্য আমি একটু নিয়ে আসলাম। আর এগুলো হচ্ছে কাকিদের, মানে পাশের বাড়ি কাকিদের বাড়ির পেছনে এই বাচ্চাগুলো থাকে সব সময়। আর যখন একটুখানি রোদ হয় তখনই কিন্তু ওরা চলে আসে। আর এই যে পাপা বসে বসে দেখছিল কুকুরগুলোকে। তারপর কিছুক্ষণ বাইরে থেকে চলে এসেছি ঘরে, আর ওদেরকে বলছিলাম তোমরা ঘরেই খেলা করো, আর আমি এখন একটুখানি কাজ করব, কারণ এই যে লোকের ব্লাউজের কাজ নেওয়া হয়েছে, তো সেগুলো তো বসাই হচ্ছে না, কারণ এত পরিমাণে ঠান্ডা, আর ঠান্ডায় প্রায় হাত পা জমে যাওয়ার মতন অবস্থা। তো যার জন্য খুব একটা সময় দিতে পারছিলাম না। তো তার সাথে সাথে পাপাদেরকে রেখে দিয়েছি আমি ঘরে। তাও বলছিলাম যে তোমরা এখানে খেলা করো, তারপর আমি কিছু কিছু কাজ করে নিই। তো এখানে ওর দিদির সঙ্গে, আর দিদি একটা আছে, তো ওর সঙ্গে আমি খেলতে দিয়েছিলাম, কিন্তু খেলতে দিয়েও তো কোনো সমস্যার সমাধান না, মানে ওদের পেছনে দৌড়াদৌড়ি করতেই হবে আমার। তো এরকম মানে একটু করে কাজ করব আর একটু করে ওদের পেছনে দৌড়াবো। তো এই হচ্ছে আমার কাজ। তো যার জন্য কাজ খুব একটা আমি আগাতে পারি না। তো যাই হোক, ওরা সবাই মিলে এখন বাইরে গেল খেলতে, মানে মাঠে এখন একটুখানি রোদ উঠেছে, তো তারা তার জন্য বাইরে গেল, আর মা বাইরে বসে রয়েছে রাস্তায়। তো সেখানেই ওরা খেলা করবে। তো দেখো, তারপর আমি বিকেলবেলা কিন্তু বসে পড়েছি এখানে মোমো বানানোর জন্য। তো অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল যে মোমো খাবো, কিন্তু আর সময় হয়ে উঠছিল না। তো এখানে আমি আজকে কিন্তু ঝটপট করে বানিয়ে নিচ্ছিলাম মোমো। তো মোমোর জন্য প্রথমে কিন্তু আমি ময়দাটাকে ভালো করে মেখে রেখে দিয়ে তারপর এদিকে সবজিটাকে কেটে নিচ্ছিলাম। তো আমি বিশেষ কিছু দেব না, আমি এখানে দেব হচ্ছে বাঁধাকপি, তার সাথে পেঁয়াজ, একটু ধনে পাতা দেব, তার সাথে দেব কাঁচা লঙ্কা। তো ঘরে যা যা রয়েছে তো সেটা দিয়েই মোমো বানানোর চেষ্টা করছি, আর আমার মোমো খেতে না খুবই ভালো লাগে। তো যাই হোক, ফার্স্ট টাইম বানাবো মোমো, কিন্তু কি বলুন, একটাই আমার সবথেকে ভুল হয়ে গেছে, মানে আমি আপনাদেরকে দেখাতেই পারিনি যে আমি কিভাবে মোমোটা বানিয়েছিলাম। তো প্রথমে এই যে বাঁধাকপিগুলো আমি কেটে নিচ্ছিলাম সুন্দরভাবে, কিন্তু আমি যেহেতু বিকেলবেলা বসেছিলাম প্রায় অন্ধকার হয়ে গেছিলো, মানে মোমোগুলো বানাতে বানাতে আমার প্রায় রাত 7টাই বেজে গেছিলো। তো আমি কিছুটা কাজ এগিয়ে রেখে, তারপর আমাদের সন্ধ্যা প্রার্থনা ছিল, তো আমি এই সবজিগুলো কেটে রেখে তারপর কিন্তু আমাদের সন্ধ্যা প্রার্থনা দেওয়ার পর কিন্তু আমি আবার এসে কাজ করেছিলাম। তো চলো, মোমো বানানোর রেসিপিটা তো দেখাইনি, তবে মোমোটা কেমন হয়েছে সেটা দেখাবো। এই যে দেখো, মোমো বানানো আমার কমপ্লিট, আর সন্ধ্যার সময় কিন্তু আমরা পেট পুরে খেয়েও নিয়েছিলাম। তো যাই হোক, সেটা স্কিপ করে গেছি। তারপর চলে এসেছি ঘরে, আর ঘরে এসে দেখো আমি মেঝেতে একটা চাদর পেরে নিয়েছি, আর এর নিচে একটা না কম্বল রয়েছে, কারণ এখন যেহেতু ঠান্ডার দিন, আর মেঝে কিন্তু সবসময় ঠান্ডা থাকে। তো পাপার জন্য বিশেষ করে এই জিনিসটা আমি পেতে রেখে দিয়েছি, যাতে নিচে খেলা করলেও যাতে ওর ঠান্ডাটা না লাগে। তবে কি বলুন তো, ছোট বাচ্চা তো যখন তখন ঠান্ডা লেগে যায়, মানে এত কিছু করার পরে ওর ঠান্ডা যেন পিছনেই ছাড়ে না। তো তবুও একটুখানি সচেতন হওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে আমি সন্ধ্যার সময় একটু প্রার্থনা আমরা করা কমপ্লিট করে আমি চলে এসেছিলাম ঘরে। আর পাপা সবসময় যেহেতু এই ঘরের মেঝেতে খেলা করে, তো যার জন্য একটুখানি ধুলোবালি পড়েই থাকে, মানে কিছু না কিছু থাকবেই মেঝের মধ্যে। তো যার জন্য সেগুলোই আমি ঝাড়ঝাঁটা দিয়ে নিচ্ছিলাম, তারপর বসবো কাজে। কারণ সন্ধ্যার সময় এই টাইমটা যদি আমি কাজে না বসি, তাহলে সারাদিন মানে
মানে সারাদিনের যত কাজ রয়েছে মনে হয় সব কিছুই মিস হয়ে যাবে, সারাদিন মনে হচ্ছে শুয়ে বসেই কাটিয়ে দেবো। তো আমি এখানে বসে পড়েছি কেচি, তারপর স্কেল আর তার সাথে ফিতে নিয়ে, কারণ আজকে আরও একটা ব্লাউজ বানাবো। তো এই কাপড়গুলো আমাকে অনেক দিন আগে দিয়ে গেছে, কিন্তু ওই যে সময়ের অভাব, মানে ছোট দিনের বেলা দিনটা যে কিভাবে চলে যায় মানে বোঝাই যায় না। তো এটা দিয়েই আজকে বানাবো হচ্ছে ব্লাউজ। তো আজকে রাত্রে তো বসবো না, কিন্তু কিছুটা কাটিং করে রাখলে পরে অনেকটাই সুবিধা হবে। তো কিছুদিন আগে আমি গেছিলাম বাজারে, তো সেখান থেকে আমি কিছুটা লাইলিনও নিয়ে এসেছি। তো সেগুলোই এখন কাটিং করে নেব। আর এই কাজগুলো করতে না আমার ভীষণ ভালো লাগে। আগেও আমি অনেকবার মানে বাড়িতে যখন ছিলাম মেয়েবেলায়, তখন কিন্তু এই কাজগুলো আমার খুব প্রিয় ছিল। কিন্তু এখন কি বলুন তো, যেহেতু মেশিন সব কিছু বলে না হাতের কাছে সব কিছু পেলে নাকি কাজ করতে খুব আলসি হয়, ঠিক সেই রকমই। তো এখন হাতের কাছে সব কিছু আছে, এখন ওই যে সময়ের অভাব আর আলসি, তো যার জন্য আর বসাই হয় না। তবে লোকের জিনিস তো তাড়াতাড়ি দিয়ে দিতে হবে, তাই না? তো যার জন্য ঝটপট করে আমি এই জিনিসগুলো আগে বানিয়ে দিয়ে দেবো লোককে। তার কারণ কিছুদিন পরে আমরা আবার ঘুরতে যাচ্ছি, যার জন্য যে কটা ব্লাউজ আমাকে বানাতে দিয়েছে সেগুলো ঝটপট করে বানিয়ে দিয়ে লোকে যার যার যেটা রয়েছে সেটা দিয়ে দেবো। তো তারপর আমরা ঘুরতে যাব, তো সেখানে অনেক কদিনই প্রায় লেগে যাবে। আর আমার কর্তামশাই যেহেতু বাড়িতে আসবে, প্রায় 8-9 দিন আমার বসা চলে যাবে। তো যাই হোক, এইদিকে আমি কিছুটা কাটিং করে রেখে দেবো। আর পাপা এখন আমি দিয়ে এসেছি ওর ঠাকুমার কাছে, কারণ সন্ধ্যার সময় ওই ঘরে টিভি দেখে আর খেলাধুলা করে। তো এই ফাঁকেই কিন্তু আমি এই কাজগুলোকে করে নেই। তা না হলে আমার এই টাইমটা যদি আমি কাজে না বসি, তাহলে কিন্তু সারা মানে কি বলবো, এই কাজটা আমার আর কালকেও হবে না। এই কাজটা করতে করতে আবার পরশুদিন করতে হবে, কারণ কালকে রাত্রে বসবো, তারপর তো আবার কাজ করব। তো যাই হোক, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো এখানে কিছুটা মানে কাপড়টা একটু কুঁচকে গেছিলো, তো তার জন্য আমি আগে কিন্তু আয়রন করে নিই, তারপর কিন্তু কাটিং করি। তাহলে কি হয়, এই কাটিংটা খুব সুন্দর হয়, কুঁচকেও থাকে না। আর ব্লাউজ কাটিং করার পর যদি আমি আয়রন করি, তাহলে একটু ছোট বড় হওয়ার একটু চান্স থেকে যায়। তো যার জন্য আমি কিন্তু আগেই এই আয়রনটা করে নিই। আয়রন করা তো কমপ্লিট, আমি এখানে বসেছি ফর্মা নিয়ে। আর এই ফর্মাগুলো কিন্তু আমি আগেই কেটে রেখেছিলাম। আর একটা মহিলারই 4টে ব্লাউজ রয়েছে, যার জন্য আমার কাজ অনেকটা এগিয়ে গেছে। তো এখান থেকে আমি পেছনটা বের করে নেবো, মানে পিছনের পিঠটা বের করে নেব, তারপর কিন্তু ফর্মা দিয়ে কাটিংগুলো করে নেব। এই মেশিনের কাজে সব থেকে বেশি কঠিন হলে এই ব্লাউজ। তো তাছাড়া বেশিরভাগ জিনিসই কিন্তু একদমই সহজ। প্রথম যখন আমি মেশিন শিখতে গেছিলাম, তখন ওই ম্যামের কিছু কিছু কাটিং দেখানো বা যে কোনো জিনিস অন্য কাউকে হয়তো বুঝিয়ে দিচ্ছে, সেখান থেকে আমিও মানে ফট করেই শিখে গেছি। আর শুধু মেশিনটাই চালাতে পারতাম না, তারপর যখন মেশিনটা শেখা আমার কমপ্লিট হয়ে গেল, মানে চালাতে পারি মোটামুটি। তো তখন আমি ম্যামের একটা নাইটি কাটিং করেছিল, তো সেটা দেখে আমি একটা কুর্তি বানিয়ে পরে গেছিলাম, মানে নাইটির পিস দিয়েই একটা কুর্তি বানিয়েছিলাম। আর সেটা পরে যখন আমি মেশিন টেলার ম্যামের কাছে যাই, তখন ম্যাম সবাই মানে জিজ্ঞাসা করছে, বা কুর্তিটা তো সুন্দর হয়েছে, কুর্তিটা কোথা থেকে কিনেছিস? তখন আমি বলেছিলাম যে না, এটা হচ্ছে কোথাও কিনিনি, এটা হচ্ছে আমি বানিয়েছি। তখন ম্যাম শুনেও কিন্তু খুব অবাক হয়ে গেছিলো যে তুমি এত তাড়াতাড়ি কী করে শিখতে পারলে। আসলে আমার না প্রথম থেকেই খুব ইন্টারেস্টিং ছিল সেলাইয়ের প্রতি। তো যার জন্য আমি খুব তাড়াতাড়ি কিন্তু এই কাটিংগুলো শিখে গেছি। মানে একবার যদি ম্যাম আমাকে বলে দিত, তাহলে আমি একদম বুঝে যেতাম যে এটা এটা এইভাবে করতে হবে। আর বিশেষ করে আমি ইউটিউবে দেখতাম এই কাটিংগুলো যে কিভাবে করে। তখন তো আমার সেলাই মেশিন ছিল না, তবে হাতে বানিয়ে নিয়েছিলাম একটা ব্লাউজ, মানে হাতেই আমি কাটিং করে একটা ব্লাউজ বানিয়ে নিয়েছিলাম। তো যার জন্য আমার আরও খুব সহজ মনে হয়েছিল। তো যাই হোক, আর ব্লাউজটা আমরা শেষ পর্যায়ে শিখেছিলাম, মানে আমাদের কোর্স প্রায় শেষের দিকে ছিল, আর সেই সময় আমাদের এক্সাম ছিল। তো যার জন্য ব্লাউজটা আমরা আর ঠিকঠাকভাবে করতে পারিনি। তো যাই হোক, আর তারপর কিছু একটা সমস্যা ছিল, যার জন্য আমি কোর্সে যেতে পারিনি। তবে ম্যাম বলেছিল যখন তোমরা মানে সময় পাবে, তখন এসে শিখে যেও। তবে ওই যে বিয়ে হয়ে যাওয়ার পর কি আর শেখা যায়? আর আমার তো বিয়ে হয়েছে অনেক দূরে, অনেকেই জানো। তো যার জন্য আর এটা আর মানে শেখা হয়নি। আর তার সাথে ছেলেদের প্যান্ট আর শার্ট, সেটাও শেখা হয়নি। তো যেটুকু পেরেছি, মানে যেটুকু শিখেছি, এটুকুই অনেক আমার মনে হয়। আর প্রত্যেকটা মেয়ের না এরকম হাতের কাজ শিখে রাখাটা খুবই জরুরি। এই যে এখন যেমন আমার কাজে লাগছে, মানে একটু হাত খরচা হলেও, যেই 10 টাকা 5 টাকা বা যেটুকুই বেরোক না কেন, এটাই না অনেক। তো যাই হোক, এদিকে কিন্তু আমার কাটিং করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের এই ব্লগটা, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আরও একটা নতুন পর্ব নিয়ে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, এবং একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না।
তো আপনারাও সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই।